টিয়া, কি করছিস তুই? পুতুল বানিয়ে খেলছি বুবু। তুমি খেলবে আমার সাথে? আমি তো খেলতে পারবো না গো বুবু। কেন? কেন খেলতে পারবে না বুবু? আমার তো অনেক কাজ আছে। তোর চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। সাসি তোর চুলগুলো আশ্রয় দিতে বললো। আই বোন, তোর চুলগুলো সুন্দর করে বেনি করে দি। না, আমি চুল আঁচড়াবো না। জেদ করে না বুবু। আয়, তোর চুলগুলো আশ্রয় সুন্দর করে বেনি বেঁধে দি। চুল বাঁধলে তোকে কত সুন্দর লাগবে দেখিস। না বুবু, আমি চুল বাঁধবো না। তুমি যদি আমার সাথে খেলো তাহলে আমি চুল বাঁধবো। আমার তো খেলার সময় নেই বুবু, অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে। না, আমি সেসব জানি না। তোমাকে আমার সাথে খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ খেলতে পারবো না কিন্তু বুবু। অল্প কিছুক্ষণ খেলবো, ঠিক আছে? তোর সাথে খেললে তুই চুল বাঁধবি তো? হ্যাঁ বুবু, আমার সাথে একটু খেলা করো, তবেই আমি চুল বাঁধবো। আচ্ছা ঠিক আছে। কই, তোর পুতুলগুলোকে দিয়ে সাজিয়ে দি। তুই তো চুল বাঁধবি না, তোর পুতুলগুলোকেই চুল বেঁধে দি। সুন্দর করে বেনি করে দিও কিন্তু বুবু। আচ্ছা, সুন্দর করে বেনি করে দেব। হতস্তারি হতভাগী দামড়ি একটা মেয়ে, সারা দিন শুধু দুষ্টমি আর খেলা। আরে এই, ও হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তুই ওর সাথে খেলছিস কেন? সাসি, আমি তো খেলতে চাইনি। টিয়া আমাকে বলল ওর সাথে একটু খেলতে, তাহলে নাকি ও চুল বাঁধবে, তাই আমি। টিয়া বলল আর অমনি নাচতে নাচতে খেলতে বসে পড়লি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? যা, সমস্ত কাজ পড়ে আছে, এখন আগে সেগুলো সার। তা না করে বসে বসে পুতুল খেলছে। মা, বুবুর কোনো দোষ নেই, আমি তো বুবুকে বলেছি খেলার জন্য। তুই চুপ কর, তোর আর ওকালতি করতে হবে না। আয় তো, আয় আমার সাথে, চুলগুলো আমি বেঁধে দিই। আর তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তো যা, কাজে যা। কই গো রানু, কোথায় গেলে? বাজারগুলো ধরো। এই দেখো, আজ একটা বড় মাছ এনেছি, বেশ ভালো করে ঝোলঝোল করে রান্না করবে কেমন? আর কয়েক টুকরো ভাজিও করবে। ইস, ঝোল করবো আবার ভাজি করব, কত আবদার! বাড়িতে যে বাড়তি মুখ আছে সে খেয়াল কি আছে? তাকে খাওয়াবো না নিজেরা খাবো? হ্যাঁ, কার কথা বলছো? কার আবার? তোমার আদরের ভাতিজি তুলির কথা বলছি। ও তুলি, ওর ব্যাপারে আর কি করা যাবে বলো? মেয়েটাকে তো তাড়াতেও পারবো না, তাহলে তো ভাইজানের সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে গো। এই সম্পত্তির জন্যই তো বাড়তি যন্ত্রণা সহ্য করছি, গলার কাটা হয়ে আছে, না ফেলতে পারছি না গিলতে পারছি। ও তোমার কি এমন সর্বনাশ করলো শুনি? বিনা পয়সায় একটা কাজের মেয়ে পেয়েছো, ওকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিলেই পারো। ঘরের কাজ ঠিক মতো করলে তো সারাদিন ওর মন পড়ে থাকে খেলাধুলা আর আমোদ ফুর্তিতে, কাজ করতে দিলেই তো হাওয়া হয়ে যায়। এইসব যন্ত্রণার কত পুষে রাখতে হবে কে জানে। একটু ধৈর্য ধরো, বুঝলে? ওর সম্পত্তিগুলো একবার হাতে আসুক না, এরপর ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কবে হাতে আসবে? আর কত সহ্য করবো এই বরগাছাকে? অপেক্ষা করো, বুঝলে? অপেক্ষার ফল মিষ্টি হয়, মিষ্টি। আহ, শরীরটা এত খারাপ লাগছে কেন? গায়ে প্রচন্ড ব্যথা। ও, আমি তো বিছানা থেকে উঠতে পারছি না। আরে এই হতভাগী, সারাদিন শুয়ে বসে আরাম করা? হ্যাঁ, বলি কাজগুলো করবে কে শুনি? সাসি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আজ মনে হয় কোনো কাজ করতে পারবো না। আমি বিছানা থেকে উঠতে পারছি না, গায়ে প্রচন্ড ব্যথা। আহা, ঠং দেখে বাসি না। আজ গায়ে ব্যথা, কাল জ্বর, পরশু মাথা ব্যথা, কাজ করতে বললেই অজুহাতে শেষ নেই।
যা তো যা, শীঘ্রই উঠে কাজ শেষ কর। আজকের দিনটা একটু বিশ্রাম নিই চাচি, আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। শরীর ভালো থাকলে আপনাকে বলতে হতো না, সব কাজ আমিই করে দিতাম চাচি। ইস, আমার কাজের কাছে রে, শরীর ভালো থাকলে সব কাজ করে দিত। তোর এসব ফাঁকিবাজি আমার জানা আছে। যা, শীঘ্রই উঠে কাজ শুরু কর বলছি। তুলি, এই হতভাগী, আমার গরুগুলোকে খাবার দিসনি কেন? গরুটা না খেয়ে আছে। তোর চাচি তো একদম ঠিক বলেছে, তুই তো আসলেই ফাঁকিবাজ। চাচা, আমার শরীরটা ভালো নেই, আজ কাজগুলো শেষ করতে পারিনি। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে গরুটাকে খাবার দিয়ে দেব। সামান্য কাজ করতে এত সময় লাগে তোর? আর গরুদেরকে সকালের খাবার দুপুরে দিলে কি চলবে নাকি? তুই গরুটাকে সময় মতো খেতে দিসনি। না খেয়ে যদি গরুটা অসুস্থ হয়ে যায়, তাহলে তোর খাওয়াও আমি বন্ধ করে দেব বলে দিলাম। চাচা, আমি হাতের কাজগুলো সেরে গরুটাকে খাবার দিয়ে দিচ্ছি। জলদি কাজ কর, গরুটাকে খাবার দিয়ে আমাকে উদ্ধার কর। যত সব। হে সৃষ্টিকর্তা, তুমি সব দেখছো, আমি কত কষ্ট সহ্য করছি তা তুমি দেখেছো। আমার সব কষ্ট তুমি দূর করে দাও সৃষ্টিকর্তা। এই নে, ফিতা বেঁধে দিলাম, তোর চুল বাঁধা শেষ। এখন যা, খেলতে যা। তোমার মতো এত সুন্দর করে আর কেউ চুল বাঁধতে পারে না বুবু। টিয়া, সারাদিন এই মেয়েটার সাথে তুই কি করিস? হ্যাঁ, সব সময় দেখি মেয়েটার পিছে পিছে ঘুরঘুর করিস। টুলি বুবুর কাছে চুল বাঁধতে এসেছিলাম মা। চুল বাঁধা হয়েছে? তা যা এখান থেকে। আর এই হতস্তারি, এখানে এসে তো খুব খোশ গল্প করছিস মেয়েটার সাথে। বলি, রান্নাগুলো কি এমনি এমনি হয়ে যাবে? যা, গিয়ে রান্নাটা শেষ কর। মা, তুমি টুলি বুবুর সাথে এমন কেন করো? কি বললি? কি বললি তুই? যা দেখেছি তাই বলেছি। তুমি সব সময় টুলি বুবুর সাথে খারাপ আচরণ করো। এভাবে খারাপ আচরণ করা ঠিক না মা। তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? নিশ্চয়ই হতস্তারিটা তোকে এভাবে কথা বলা শিখিয়েছে, তাই না? এইটুকুনি মেয়ে, কত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলে গেল। নিশ্চয়ই তুই এসব ওকে শিখিয়েছিস, তাই না? না সাসি, আমি টিয়াকে এসব শেখাইনি তো। আমি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না, তোর কাছে থেকে টিয়া বেয়াদবি শিখেছে। তুই এই বাড়িতে আর থাকবি না, তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি আমি কোথায় যাবো সাসি? ওকে তো এই বাড়ি থেকে বের করে দেয়া যাবে না, তাতে ধন সম্পত্তি তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এই বাড়িতে তো ওকে সহ্য করাও মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্যে। তাহলে কি করা যায়? পেয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, পেছনে যে পুরনো রান্নাঘরটা আছে ওখানে গিয়ে থাক। তুই এই বাড়িতে থাকতে পারবি না। ওই রান্নাঘরে কি করে থাকবো চাচি? ওটা তো অনেক পুরনো রান্নাঘর, কোন মুহূর্তে ভেঙে পড়ে কে জানে। ভেঙে পড়লে আমার কি? তোকে এই বাড়িতে রেখে আমি টিয়াকে বেয়াদবি শিখাতে পারবো না। যা, এক্ষুনি সবকিছু গুছিয়ে পুরনো রান্নাঘরে চলে যা। ঠিক আছে চাচি। কই গো, কোথায় তোমরা? রানু, টিয়া, জলদি এসো। কি হলো, অমন ষাঁড়ের মতো চাচাচ্ছ কেন? আরে দেখো কি এনেছি। আমার টিয়া আমার পছন্দের ফল এনেছি, তরমুজ। তরমুজ এনেছি। সত্যি বাবা, তরমুজ এনেছো? কি মজা। কিন্তু তরমুজের তো অনেক দাম, তুমি টাকা পেলে কোথায়? আরে, গরুর দুধ বিক্রি করে টাকা পেয়েছিলাম না। ঘরের খরচের পরেও কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেই টাকাটা দিয়েই তরমুজ এনেছি। কিন্তু আমাদের তো মোড়লকে ধার পরিশোধ করতে হবে। মোড়লের কাছ থেকে তো অনেক টাকা ধার নিয়েছো, টাকা ধার করেই তো গরু কিনলে।
সেই ধার পরিশোধ না করে তুমি তরমুজ কিনেছো? আরে মোরলের ধার এক সময় শোধ করা যাবে, ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি যাও, তুমি তরমুজটা কাটো তো, সবাই মিলে তরমুজটা মজা করে খাবো। এই গরমে তরমুজের মতো ভালো ফল আর হয় না, কি বলো? বাহ, তরমুজটা আসলেই বেশ মজা হবে, কি বলিস মাটিয়া? হ্যাঁ বাবা, খুব মজা হবে। ভেতরটা কি সুন্দর লাল টুকটুকে। মা, টুলি বুবুকে তরমুজ দেবে না? টুলি বুবু তো তরমুজ খেতে খুব ভালোবাসে মা। টুলি বুবুর সবচাইতে পছন্দের ফল হচ্ছে তরমুজ। চুপ কর তো, নিজের খাওয়া নিজে খা। তুলি বুবুর কথা তোর ভাবতে হবে না। এই নে, পুরোটা খেয়ে শেষ করবি বলে দিলাম। হ্যাঁ মা, পুরোটা খাবি কিন্তু, বুঝলি? মা মনে হয় টুলি বুবুকে তরমুজ দেবে না। আচ্ছা ঠিক আছে, আমিও টুলি বুবুর তরমুজ খাওয়ার ব্যবস্থা করব। মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তরমুজটা খেয়ে যা। হ্যাঁ মা, তরমুজটা খেয়ে তারপর বাইরে যা। আমি তরমুজটা বাইরে গিয়ে খাবো বাবা, ঘুরতে ঘুরতে মজা করে খাবো। ঘুরতে ঘুরতে মজা করে খাবি কি রে? এখানে বসেই খেয়ে যা। না মা, আমি বাইরে গিয়ে খাবো। এই মেয়েটাকে নিয়ে বাবু আর পারি না, একটা কথাও শুনতে চায় না। জেদ ধরেছে তরমুজ বাইরে গিয়ে খাবে মানে বাইরে গিয়ে খাবে। এত জেদি মেয়ে হয়েছে তোমার? আরে বাচ্চা মেয়ে, একটু তো জিদ ধরবেই। ওকে সব বেয়াদবি ওই তুলি মেয়েটা শিখিয়েছে। ভাগ্যিস ওকে ঘর থেকে বের করেছি, না হলে আমার মেয়েটা বেয়াদব হয়েছে তো দিনটা তোর কাছে গিয়ে পড়ে থাকতো। শুধু এই সম্পত্তির জন্যেই পুরোপুরি ঘর থেকে ওকে বের করতে পারছি না। শোনো, আর কয়েক বছর পর কিছু বুদ্ধি করে মেয়েটার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেব। কাগজপত্র তৈরি করতে একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু সহ্য করতে হবে, বুঝলে? একটু সহ্য করতে হবে। কবে যে সেই দিন আসবে আর ওর সব সম্পত্তি আমাদের হবে, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। টুলি বুবু, ও টুলি বুবু, কি করছো? আরে টিয়া যে, আয় ভেতরে আয়। আমি বেশিক্ষণ বসতে পারবো না বুবু, আমি লুকিয়ে এখানে এসেছি। এই নাও, এই তরমুজটা খাও। তুই আবার আমার জন্য তরমুজ আনতে গেলি কেন? সাসি যদি টের পেয়ে যায় তোকে খুব বকবি টিয়া। পকে বকুক, আমি জানি তুমি তরমুজ কত পছন্দ করো। তোমাকে না দিয়ে আমি কি করে তরমুজ খেতে পারি? তুমি কথা না বলে তরমুজ খাও তো। আচ্ছা ঠিক আছে, আয় আমরা একসাথে খাই। আচ্ছা তুলিপু, আমাদের যদি একটা তরমুজ গাছ থাকতো তাহলে কতই না মজা হতো, তাই না? আমরা ইচ্ছে মতো তরমুজ খেতে পারতাম। তোর এখন তরমুজের গাছ লাগবে? হ্যাঁ তুলি বুবু, একটা তরমুজের গাছ হলে মন্দ হতো না। তরমুজের গাছ? আচ্ছা ঠিক আছে, চল আমরা এক কাজ করি, আমরা তরমুজের বীজগুলো মাটিতে পুঁতে দিই, তরমুজের গাছ পাই কিনা দেখি। আচ্ছা ঠিক আছে তুলিপু, চলো তাই করা যাক। এই যে রান্নাঘরের কাছে তরমুজের বীজ পুঁতে দিলাম, তোর জন্য এবার রান্নাঘরের চালে তরমুজ ফলাবো, দেখিস। সত্যি বুবু, তরমুজ হোক, তারপর দেখা যাবে। টিয়া, এই টিয়া, তুই এই হতভাগীর কাছে কি করছিস? হ্যাঁ, আমি এমনি এসেছিলাম মা, এই তো চলে যাচ্ছি। এই দাঁড়া, তোর তরমুজটা কোথায়? ওটা পুরোটা খেয়েছিলি? না মানে। হ্যাঁ, খুব বুঝতে পেরেছি, তাই হতভাগীটাকে দিতে এসেছিস তাই না? আজকে তোকে। দাঁড়ান চাচি, টিয়াকে শুধু শুধু মারবেন না। আমি তরমুজ খেতে ভালোবাসি বলি টিয়া তরমুজ এনেছে। হতভাগী, তুই যত দোষ্টের কোড়া, তোকে বাড়ি থেকে বের করেও শান্তি নেই। আজ তোকে আমি। আমাকে মারবেন না চাচি, আমাকে মারলে কিন্তু ভালো হবে না। এই বাড়িতে আমার অধিকার আছে, আমার সম্পত্তি আছে। আমি কিন্তু চাইলেই আমাকে অত্যাচার করার জন্য আপনাদের নামে নালিশ ডাকতে পারি।
কি ডাকবো? ইয়ে মানে, সুতরাং সালিশে নিজের সম্মান হারানোর ভয় থাকলে আমার সাথে খারাপ ব্যবহার করে ছেড়ে দিন। অনেক খারাপ ব্যবহার করেছেন আমার সাথে। আমার সাথে আর খারাপ ব্যবহার করলে এই ফলাফল ভালো হবে না। এই কথাটা যেন মনে থাকে আপনার। বাপরে বাপ, এই মেয়ে তো সব বুঝে গেছে। না, এর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না। পরে যদি সালিশ ডেকে নেয়, না না থাক বাবা, আমি যাই গে নিজের সরকায় তেল দেই। বাহ, কি সুন্দর তরমুজ হয়েছে বুবু। তুমি মাছের এঁটো কাটা শাকসবজির খোসা দিয়ে যে সার বানিয়েছিলে, এটা তারই ফলাফল। দেখো কি চমৎকার। হ্যাঁ, আর তুই যে লতা পাতাগুলো এনে দিয়েছিলি মনে আছে? সেগুলো তুই সারের সাথে মিশিয়েছিলাম। আমার মনে হয় ওই লতা পাতার মধ্যেই এমন কোনো গুণ আছে যার জন্যই অসময় এত বড় তরমুজ ধরেছে। ওই তরমুজটা অনেক মজা করে খাওয়া যাবে, কি বলো বুবু? হ্যাঁ, তা তো অবশ্যই। হায় হায় রে, আমার এ কি হলো? আমার যে সব শেষ হয়ে গেল। টিয়া, চাচা কাঁদছেন কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। মোড়লের কাছ থেকে টাকা ধার করে গরুটা কিনেছিলাম, সে গরুটাও মরে গেল। এখন আমি কি করে ধার শোধ করব? আমি আগেই বলেছিলাম একটু একটু করে মোড়লের ধার শোধ করো। তা না রোজ রোজ তরমুজ কিনেছে, তো কাল মাংস কিনেছে, এখন বোঝো ঠেলা। মোড়লের টাকা শোধ না করতে পারলে তো মোড়ল এই বাড়িটা নিয়ে নেবে। কি করব এখন আমি? এ কি বিপদে পড়লাম আমি। তোমার বোকামির জন্যই এখন আমাদের পথে বসতে হবে। কি হে আমজাদ, কই টাকাগুলো কই? যাও তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো। হুজুর, আমি আসলে আমি কি আমি করছো? আজকে তো তোমার টাকাগুলো দেওয়ার কথা। না দিতে পারলে তোমার এই বাড়ি আমার হয়ে যাবে। যাও টাকাগুলো নিয়ে আসো, আর টাকা দিতে না পারলে এই বাড়ি আমাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাও। তুলি বুবু, এখন কি হবে? মোড়ল কি আমাদের বাড়ি থেকে বের করে দিবে? তুই চিন্তা করিস না বোন, সৃষ্টিকর্তাই বিপদ থেকে আমাদের নিশ্চয়ই উদ্ধার করবেন। কই হে, টাকাগুলো নিয়ে এসো জলদি, আমার হাতে একদমই সময় নেই। আরে এটা কি? রান্নাঘরের চালে এত বড় তরমুজ, তাও আবার এই অসময়ে। কি অদ্ভুত ব্যাপার! এই অদ্ভুত তরমুজ গাছটা কার? না মানে ইয়ে, আরে কি সব ইয়ে আমতা করছো তুমি? এই তরমুজ কি তুমি ফলিয়েছো? এই গাছটা আমাদের মোড়ল সাহেব, এই তরমুজ আমরা ফলিয়েছি। কি আশ্চর্য, তোমরা ফলিয়েছো? আরে তুমি আমজাদের ভাতিজি না? এখানে তো তোমার অনেক সম্পত্তি, কিন্তু দুঃখের বিষয় তোমার চাচাকে আজ হয়তো তার বাড়িটা হারাতে হবে। যাকগে, তুমি এই জায়গায় তোমার মতো থেকো, কি বলো, কেমন? চাচা এখানে থাকতে না পারলে এখানে আমি কি করে থাকবো? আরে আমি তোমাকে এখানে বাড়ি বানিয়ে থাকতে সাহায্য করব। তুমি এখানে থাকবে আর এমন তরমুজ ফলাবে। এখন আমার কাছে এই তরমুজটা বিক্রি করে দাও, আমার মেয়ের শ্বশুর বাড়ি পাঠাবো। ও বাড়ির সবাই তরমুজ খেতে খুব ভালোবাসে। এই অসময়ে তরমুজ পেলে ওরা যে কত খুশি হবে। এই তরমুজ বিক্রি করে যাবে না মোড়ল সাহেব? কি বলছো? বিক্রি করবে না কেন? তোমরা যত টাকা চাও আমি দেব। তরমুজটা আমার কাছে বিক্রি করো। তরমুজটা আপনাকে দিতে পারি, তবে এক শর্তে। শর্তটা মানলে আপনার কাছ থেকে কোনো টাকাই নেব না। ঠিক আছে, বলো কি শর্ত? আপনি আমার চাচাকে ধার পরিশোধের জন্য সময় বাড়িয়ে দিতে হবে। আমরা কথা দিচ্ছি,
আপনার সব টাকা পরিশোধ করে দেব। শুধু আমাদের একটু সময় দিন। দয়া করে আমাদের বাড়ি দখল করবেন না। আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা সময় নাও। যেদিন পারো আমার টাকা পরিশোধ করে দিও, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল সাহেব। এই তরমুজটা আপনার, এটা নিয়ে যান। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, অনেক ধন্যবাদ। চাচা, এই তরমুজ গাছে যত তরমুজ হবে তুমি সব বাজারে বিক্রি করবে, আর সেই আয়ের টাকা দিয়ে মোড়লের ধার পরিশোধ করো, কেমন? এরকম তরমুজ বাজারে বেশ ভালো দামে বিক্রি হবে। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো রে মা। তুই আমাকে ক্ষমা করে দে। আমরা তোর ওপর অনেক অন্যায় অবিচার করেছি। আজ তুই না থাকলে এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হতো। আমাদেরকে ক্ষমা করে দে মা, আমাদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ রে মা, তুই আমাদের ক্ষমা করে দে। তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। টিয়ার মতো তুইও আমাদের আরেকটা মেয়ে। সাসি, আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দিবেন না। আপনারা ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। আরে বাহ, তুলি বাবু এখন থেকে আমাদের সাথে থাকবে। কি মজা, কি মজা! গিন্নি, মেয়েটা কোথায় গেল বলো তো? আকাশে যে মেঘ করেছে, তাতে বাইরে যাওয়া এখন কি উচিত? মেয়েটা আমাদের কোনো কথাই শোনে না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গেল, খুঁজে আনো। তুমি তোমার মেয়েকে খুঁজে আনো কি? তোমার মেয়েকে পই পই করে বলেছি যে বের হবি না, তাও তোমার মেয়ে আমার কোনো কথাই শুনেনি। এখন তোমার মেয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ুক বা নাই পড়ুক, তা দিয়ে আমার কোনো দরকার নেই। আহ, এমন কথা বলছো কেন? মেয়েটা তো আমাদেরই, আমাদেরকেই তো খুঁজতে হবে। কোনো বিপদ আপদ হলে তো আমাদেরই ভোগান্তি, তাই না? আমাদের মেয়ে, কিন্তু সিটে ফোটাটাও আমাদের মতো নয়, হয়েছে তোমার মায়ের মতো। সারাদিন শুধু মানুষের ভালো আর মানুষের ভালো। দেখো কি ঝড়ের দিনে আবার কার উপকার করতে গেল তোমার মেয়ে, শেষে ভিজে একাকার হয়ে বাড়ি ফিরবে। তাই তো বলছি, মেয়েটাকে খুঁজে আনো। বৃষ্টি শুরু হলে কিন্তু আর আনতে পারবে না, এই বলে দিলাম। তারপর রাতে কোনো বাড়িতে না কোনো বাড়িতে থাকতে হবে। আনছি আনছি বাপু, তুমিও তো বসে আছো, তুমি কেন আনছো না? আর সর্বাদুলেরও দিন নেই, এই অদিনে এসে হাজির। আমার আর ভাল লাগছে না এসব। আচ্ছা বাবা, রাগ করো না, আমি যাচ্ছি খুঁজে আনতে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, কিছুই তো দেখা যাচ্ছে না। এই অন্ধকারের মধ্যে তোমার মেয়েকে আমি কোথায় খুঁজবো বলো তো? দেখো কে, দেবেনদের বাড়ির ওদিকটা দেখো। দেবেনের বউ ছাড়া তো তোমার মেয়ের এক পাও চলে না। হবে হয়তো ওদিকটাই, হয়তো দেবেনের বউকে কোনো কাজে সাহায্য করছে, আর আমার মেয়েটাকে পেলেই হলো। অনায়াসে সব কাজ করিয়ে নেয় সবাই। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আহ মিনু, এবার ছাড়তো। দেখেছিস তো ঝড় শুরু হয়ে গেছে, এখন দেরি করলে তুই কিন্তু আবার বাড়ি ফিরতে পারবি না বলে দিলুম। আহ কাকি, চুপ করো তো। আমাকে ঠিক বাবা মা নিতে আসবে। বাবা মা নিতে না এলেও ঠাকুমা আমায় নিশ্চয়ই নিতে আসবে। আর যদি নাও আসে, তোমাদের বাড়িতে আজকের রাতটা থেকে গেলে তোমাদের কি বেশি অসুবিধা হবে? অসুবিধা কেন হবে? তুই আজকের মতো কেন, প্রতিদিন এ বাড়িতে থাক। আমার তো তোর সাথে থাকতে খুব ভালো লাগে, কিন্তু তোর মা তোকে যে বকাবকি করবে, আর সে তো আমার ভালো লাগবে না রে মিনু। অনি, তুমি চিন্তা করো না, আমার মা একটু অমনি, ভালো আর খারাপ কাজ নেই, সব কিছুতেই আমাকে বকাবকি। অমন করে বলতে নেই রে মা, তোর মা তো তোর ভালোর জন্যই বকাবকি করে। প্রত্যেকটা মাই তার সন্তানের ভালো চায়। কি জানি কাকি, আমার মা আমার কেমন ভালো চায় আমি তো দেখি না। আমার মা যা চায় তার মধ্যে ভালো কিছু আছে। আমাকে কখনো ভালো কাজ করতে দেয় না, মানুষের সাথে মিশতেও দেয় না। তুমি সরো তো, এখন এত কথা বলে লাভ নেই। ঝড়ের বেগ বেড়েই চলেছে, কাজগুলো হাতে হাতে গুছিয়ে দিই, না হলে সব বৃষ্টিতে ভিজে যাবে। মা মিনু, বাকি যতটা আছে আমরা দুজনে মিলে করে নেব। তুই যা মা, বাড়িতে চলে যা, তোর মা চিন্তা করবে। কাকাই তুমিও?
তুমিও আবার শুরু করলে? বললাম তো, বাবা বা ঠাকুমা কেউ নিতে আসবে, তারপর আমি ঠিক চলে যাব। তোমরা আমাকে এখন একটু কাজ করতে দাও তো। তুই খুব নাচর বান্দারে, তুই আমাদের কারোর কথা শুনিস না। আমি বাবা মায়ের কথাই শুনি না, আর তোমাদের কথা শুনবো কি? আমার যা মন চাইবে আমি তাই করব। এখন একদম কথা বলো না, আমার কাজে বাধা দিও না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি শুনছো? বেরিয়ে এসো, দেখো তোমার মেয়ে কি করেছে। কি করে আবারও? হ্যাঁ, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। তা নয়তো কি, আবারও ছোট লোকটার বাড়িতে গিয়েছিল। আমি বারবার তোমার মেয়েকে বারণ করে দিয়েছি যেন ওই ছোট লোকের বাড়িতে না যায়। ও তারপরেও সেই বাড়িতে যাবে, তাদের সাথে খাবে, ঘুমাবে এবং তাদের কাজ করে দেবে। তুমি তোমার মেয়েকে সামলাও বলে দিচ্ছি। কি বললে? ও আবারও দেবেনের বাড়ি গিয়েছিল? কতবার করে না করে দিয়েছি, ওই ছোট লোকের সাথে মিশবি না, ওদের সাথে আমাদের যায় না, ওরা নিচু জাতের। ওরা নিচু জাতির হলেও তোমাদের থেকে ঢের ভালো। কাকাই আর কাকি আমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাদের থেকেও বেশি ভালোবাসে। আমি তোমাদের কারো কথাই শুনবো না। আমি তো ও বাড়িতে যাবো, যাবো মানে যাবোই। দেখলে দেখলে তোমার মেয়ের তেজ দেখলে? তোমার মেয়ে কারো কোনো কথাই শুনবে না। এর বিচার যদি আমাকে করতে হয় তাহলে তোমার মেয়ে কিন্তু আস্ত থাকবে না বলে দিলাম। ওই সব দেবেন আর দেবেনের বই দোষ। আমাদের টাকা পয়সা দেখেছে না, তাই আমার মেয়ের মাথাটা গুলিয়ে দিয়েছে। তা যা হওয়ার হোক, পরের বার যেন তোমার মেয়েকে ওই বাড়ির আশেপাশে আমি না দেখি। তোমরা হাজার বারণ করলেও আমি ও বাড়িতে যাবোই যাবো। কি এত বড় কথা? তোর বাবা তোকে শাসন করছে আর তুই কিনা মুখে মুখে তর্ক করছিস? এই অবনতি হয়েছে তোর। তারা আজ তোর একদিন কি আমার একদিন। বলি বৌমা, আমার নাতনিটাকে ছেড়ে দাও, আমার নাতনিটাকে মেরো না, এভাবে মারলে তো মরে যাবে। আপনি আমাদের মাঝে আসবেন না তো? আপনার আশকারা পেয়ে পেয়ে আজও এই অবস্থা হয়েছে। মরলে মরে যাক, এমন ছোট লোক মেয়ে থাকার সে না থাকা ভালো। ছি বৌমা, ছি, তোমার মেয়েকে তুমি এই কেমন কথা বলছো? মায়ের সে মাসির দরদ বেশি। আমার দরদ হচ্ছে না, আপনার দরদ হচ্ছে। এখন জানতো অন্য জায়গায় গিয়ে ন্যাকামো করুন। এ কি দেবাশিস বাবু, আপনি এই ঝড় বৃষ্টির রাতে আমাদের বাড়িতে? শহর থেকে ফিরছিলাম, ভেবেছিলাম বাড়িতে পৌঁছাতে পারবো, কিন্তু যে ঝড় শুরু হয়েছে আশেপাশের কিছুই তো দেখা যাচ্ছে না। এক পা সামনেও এগুতে পারছি না। তুমি একটু আমাকে সাহায্য করো, ঝড়টা কমলেই আমি চলে যাব। আরে বাবু, এতে অনুরোধ করার কি আছে? আপনি এসেছেন আমাকে বলবেন, আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই, তাহলেই তো হয়। এখন চলুন চলুন, ভেতরে চলুন। সম্পূর্ণ ভিজে গেছেন দেখছি, চলুন ভেতরে। তাও একটু ভিজেছি, এই অদিনের ঝড় বাদলা। আহ, কি যে ঠান্ডা বাইরে। দাঁড়ান বাবু, আমি ব্যবস্থা করছি। গিন্নি, ও গিন্নি, ভেতর থেকে গরম জামা কাপড় নিয়ে এসো তো, দেবাশিস বাবুকে দাও। আরে বাবু, আপনি তো একদম ভিজে গেছেন। এই গরম গরম জামা কাপড়গুলো পরে নিন। এই ঝড় বাদলের দিনে শহর থেকে ফিরলেন কেন? আরে না না, গরম জামা কাপড়ের প্রয়োজন নেই। ঝড়ের বেগটা একটু কমলেই আমি বেরিয়ে পড়ব। আর বলো না বৌমা, ভেবেছিলাম হালকা ঝড় উঠবে, ঠিক বাড়ি চলে যেতে পারি, কিন্তু এতটা ঝড় উঠবে সেটা আমি বুঝতেই পারিনি। তাতে কোনো সমস্যা নেই, আপনি জামা কাপড়গুলো বদলে নিন, এরপর আমরা একসাথে খেতে বসবো, কেমন? বাবু, আপনি বড় মানুষ, আমাদের বাড়িতে এসেছেন,
আপনাকে যে কিভাবে খেতে দেই বুঝতেই তো পারছেন। আমাদের অবস্থা তেমন ভালো নয়, কাজ বাজও পাচ্ছি না। আমরা যা খাচ্ছি তাই দিয়ে আপনি খেতে পারবেন তো? একটু চালিয়ে নিন। দেবেন, এভাবে বলছো কেন? তুমি আমাকে ভালোবেসে খেতে দিয়েছো। যদি তুমি পান্তা ভাতও আমাকে খেতে দাও, সেটাও আমার জন্য অমৃত। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না দেবেন। আমাদের বাড়িতে আপনি এসেছেন, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের বাড়িতে তো তেমন কেউ আসে না, সবাই আমাদের থেকে একটু দূরে দূরেই থাকে। আমাদের অবস্থা তেমন ভালো নয় তো, তাই। তুমি চিন্তা করো না বৌমা, তোমাদের ঋণ আমি পরিশোধ করে দেব। বাইরে ঝড়ের প্রকোপটা একটু কমেছে, আমি এখন আসছি। চিন্তা করো না, এখন ঠিকভাবেই যেতে পারবে। বুঝলি সজল, মানুষের টাকা পয়সা থাকলেও সবাই আসলে বড়লোক হতে পারে না। হঠাৎ এমন কথা কেন বলছেন বাবা? গত রাতে শহর থেকে ফেরার সময় ঝড়ের মুখে পড়েছিলাম। তারপর বাড়িতে ফিরতে না পেরে দেবেনের বাড়িতে আশ্রয় নেই। এটা ঠিক যে দেবেনের টাকা পয়সা নেই, একদম নিম্নবিত্ত। তবে দেবেনের মনটা কিন্তু বিশাল। টাকা পয়সার দিক থেকে না হলেও মনের দিক থেকে দেবেন সবার থেকে বড় লোক। তুমি কিভাবে বুঝলে বাবা? দেবেন দাদাকে আমারও বেশ ভালো লাগে। ওদের বাড়িতে তেমন কেউ যাওয়া আসা করে না, ওরা নিম্নবিত্ত তো তাই। আমি ওদের বাড়িতে যাওয়ায় ওরা বেশ খুশি হলো। কিভাবে যে কি করবে বুঝে উঠতে পারছিল না। গরম জামা কাপড় এনে দিয়ে আমাকে খেতে বলল, খেতে বসালো, তাও কি অনুরোধ! আসলেই দেবেন দাদা এবং বৌদি দুজনেই খুব ভালো মানুষ। দুজনেই সবাইকে সাহায্য করে। কিন্তু দেবেন দাদা তেমন কাজ পাচ্ছে না, জায়গা জমিও নেই যে চাষবাস করবে, চাষবাসও তো করতে পারছে না। সবটাই বুঝলাম, আমি ভাবছি অন্য কথা। আমি যদি ওদের কিছু দিতে চাই তাহলে ওরা কি নেবে? আমার মনে হয় নেবে না, কারণ দেবেন দাদার আত্মসম্মান অনেক। তাহলে এক কাজ করো, ওরা আমাকে যেই উপকারটা করেছিল সেই উপকারের প্রতিদান হিসেবে আমি দেবেনকে একটা চাকরি দিতে চাই। কি চাকরি দেবে বাবা? দেবেন হবে আমার সহায়ক। গ্রামের সমস্ত কাজে দেবেন আমাকে সাহায্য করবে। এর থেকে ভালো সহায়ক আমি আর দুটো পাবো না। দেবেন খুবই সৎ একজন মানুষ। ঠিক আছে বাবা, তাহলে তাই হবে। তুমি দেবেন দাদাকে চাকরিটা দিয়ে দাও। যদি প্রতিদান দিতেই চাও তাহলে চাকরিটা দাও, আর মাইনেটা কিন্তু বাড়িয়ে দিও, যেন খুব তাড়াতাড়ি দেবেন দাদার পরিবার সচ্ছলতা ফিরে পায়। ঠিক বলেছিস, তাহলে তুই গিয়ে দেবেনকে এই সুখবরটা দিয়ে আয়। গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, একবার শুনে যাও কি ঘটেছে। কি আবার ঘটলো? হ্যাঁ, এভাবে ডাকছো কেন? খবর কিছু শোনোনি তুমি? পুরো গ্রামে খবর ছড়িয়ে গেছে, আর তুমি কোনো খবরই শোনোনি। আমি আবার কি খবর শুনবো? আমি তো কিছুই শুনিনি। আচ্ছা বাবা, তুমি যখন শুনেছো তো এত থানাই পানাই না করে সোজা সোজা বলো। দেবাশিস বাবু সহায়ক হিসেবে দেবেনকে চাকরি দিয়েছে। এবার বুঝতেই তো পারছো, দেবেন একদম লালে লাল হয়ে যাবে। দেবাশিস বাবু যে ভালো মানুষ, তাতে দেবেনের পয়সার অভাব হবে না। এবার তো দেবেন আমাদের থেকেও বড়লোক হয়ে যাবে। কি বলছো তুমি এটা? হাই কপাল, এখন আমাদের কি হবে? দেবাশিস বাবুর সহায়কের কাজটা শেষে দেবেনকেই পেতে হলো কেন? দেবাশিস বাবু তোমায় চোখে দেখেননি? ওরকম একটা নিচু জাতের ছেলেকে কিভাবে চাকরি দেয় উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এই চাকরিটা যেভাবেই হোক আমাকেই নিতে হবে। না হলে দেবেন আমাদের থেকে বড়লোক হয়ে যাবে। আমাদের আর মান সম্মান বলে কিছুই থাকবে না। আর তাছাড়া ওই দেবেনের ভালো আমি সহ্যই করতে পারবো না। আমি কোনো মানসিক শান্তি পাবো না। তা তো আমিও পাবো না। তুমি কিছু একটা করো। তুমি দ্রুত দেবাশিস বাবুর কাছে যাও। হাত পা ধরে যেভাবেই হোক নাটক করে হলেও
একটা চাকরি তুমিও জোগাড় করে আনো। ঠিক বলেছ, আমি তাহলে তাই করব। কান্নাকাটি করে বললে দেবাশিস বাবু আর না করতে পারবে না। বাবা, কি বলছো কি তুমি? কাকাইয়ের চাকরি হয়েছে, এবার আর কাকাইয়ের কোনো অভাব থাকবে না। আমার যে কি আনন্দ হচ্ছে। চুপ কর পাজি মেয়ে, তোর বাপের চাকরি হচ্ছে না তা নিয়ে কোনো চিন্তা নেই, তোর চিন্তা হচ্ছে দেবেনের চাকরি হয়ে গেছে সেটা নিয়ে। তো কি করব? তুমি তো সারাদিন বলো তুমি বড়লোক বড়লোক। তোমার কি আর চাকরির দরকার আছে নাকি? চাকরির দরকার দেবেন কাকাইয়ের। কাকাই চাকরি পেয়ে গেছে, এবার আমি চললাম কাকাইদের বাড়ি। এবার তো আর আমাকে আটকে রাখতে পারবে না। ওর কথা বাদ দাও তো, তোমায় যা বলেছি তাই করো। কই গো, তোরা বাড়িতে আছিস নাকি? বেরিয়ে আয় তো, তোদের আনন্দ ভাগ করতে আমিও চলে এসেছি। ও কাকাই, কাকি, কোথায় তোমরা? দেখো আমি এসেছি, সাথে ঠাকুমাও এসেছে। আরে কাকিমা যে, আসুন আসুন, বসুন। অনেকদিন পরে এলেন আমাদের বাড়িতে। হ্যাঁ রে বাপ, শরীরটা তেমন ভালো যাচ্ছে না, সারাদিন বাড়িতেই বসে থাকতে হয়। তার ওপর তো সিধুর কথা বাদই দিলাম, ঘর থেকে এক পা বেরুতে দেয় না আমাকে। খুব যন্ত্রণায় আছি। আজকে আর কোনো কথাই শুনলাম না, আমি আর মিনু দৌড়ে চলে এলাম তোদের বাড়ি। তা বেশ ভালো করেছেন, আসুন বসুন না, দুদণ্ড গল্প করি। আমি তো কারোর সাথে গল্পই করতে পারি না। এভাবে বলছিস কেন মা? বুঝতে পেরেছি তোদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না, কিন্তু দুঃখের দিন তো সব সময় থাকে না। দেখেছিস, ভগবান এবার মুখ তুলে তাকিয়েছে, তোদের দুঃখের দিন এবার শেষ হলো বলে। আমাদের তেমন আনন্দ হচ্ছে না কাকিমা। আমরা বুঝতে পেরেছি দেবাশিস বাবু আমাদের কেন কাজটা দিয়েছেন। আমি কাজটা নিতে চাই না। আমরা যেভাবে আছি, খেয়ে পরে সেভাবেই ভালো আছি। সে কি রে, এইসব কি বলছিস? এত কষ্ট করে একটা চাকরি পেলি, আর এখন বলছিস চাকরিটা করবি না? কি হয়েছে এমন? কাকিমা, সেদিন ঝড়ের রাতে আমি দেবাশিস বাবুকে আশ্রয় দিয়েছিলাম। এখন দেবাশিস বাবু ভাবছেন তিনি আমাদের কাছে দেনা হয়ে গেছে। তিনি আমাদের পাওনা হিসেবে আমাদের এই কাজটা দিতে চায়। এবার আপনি বলুন তো, আমি কি কোনো পাওনার আশায় দেবাশিস বাবুকে আশ্রয় দিয়েছিলাম? তাহলে আমি দেবাশিস বাবুর কাছ থেকে কেন এই পাওনা নেব? সেটা অবশ্য ঠিক, তবে কাজটা যে তোর ভীষণ দরকার। তুই তো দেখতেই পাচ্ছিস তোর পরিবারের অবস্থা। পরিবারের অবস্থা যেমনই থাকুক কাকিমা, আমরা ঠিক করেছি আমরাই চাকরিটা করতে পারবো না। আমরা খেয়ে পড়ে দুজন বেশ ভালো আছি। দেখ, যা ভালো মনে হয় তোরা তাই কর। বাবু, বাবু গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে বাবু। বাবু, কি হলো সিধু? তোমার আবার কি হলো? কাঁদছো কেন? বাবু গো, কত আশা করে এবার চাষবাদ করলাম, ভেবেছিলাম এই চাষে আমার পরিবারের অবস্থা ভালো হবে, কিন্তু এই অদিনের ঝড় বাদলের কারণে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে বাবু। আমার যে আর কিছুই রইল না বাবু, এখন আমি কি করব? কি বলো, তোমার ফসল নষ্ট হয়ে গেছে? সে খবর তো আমি পেলাম না। আজকাল কার খবর কে রাখে বাবু? সবার দুঃখের কথায় আপনার কানে পৌঁছায়, শুধু আমার দুঃখের কথায় আপনার কানে পৌঁছায় না। কেঁদে কেটে আমাকে আসতে হয় আপনার কাছে। কি আর করব বলুন বাবু, গরিব তো হয়েছি। আহা, এমন কথা বলছো কেন? তোমার লোকসান হয়েছে, ব্যাপারটা আমি দেখছি। তোমার কি সাহায্য লাগবে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। এভাবে ভেঙে না পড়ে আবার নতুন করে নতুন কিছু শুরু করো। যেহেতু এখন ঝড় বাদলের দিন, এমন কিছু চাষাবাদ করো যাতে ঝড় বাদলের দিনেও সমস্যা না হয়। না বাবু, এবার আমি ভেবেছি আর চাষ করব না। এই বর্ষায় চাষ করলে নিশ্চিত লোকসানের মুখে পড়ব।
আবার চাষবাসের সময় আসলে আমি তখন চাষবাস শুরু করব। তাহলে এখন কি করতে চাও তুমি সেটা বলো আমাকে। বাবু, আপনি তো গ্রামে একা একা কাজ করেন, আপনার কত সমস্যা হয়। আপনার সমস্যা দেখে আমারও খারাপ লাগে, তাই আমি চাইছি আপনার সহায়ক হিসেবে আমি আপনাকে সাহায্য করব। তাহলে আমার আর কাজবাজ করার চিন্তা থাকবে না। তুমি আমার সহায়কের চাকরি চাও? আরে সেটা তো আমি দুদিন আগেই দেবেনকে দিয়ে দিয়েছি। তুমি আগে আসলে হয়তো তোমাকে আমি সাহায্য করতে পারতাম। এখন পারবেন না কেন বাবু? চাকরিটা তো আপনার, আপনি যখন খুশি যাকে খুশি চাকরি দিতে পারেন। এখানে তো কারো আর হাত নেই। তাছাড়া আপনার সহায়ক হিসেবে ওই নিচু জাতের দেবেন কিভাবে চাকরি পায় সেটা বলুন তো আমাকে একটাবার। কিভাবে কথা বলছো তুমি? দেবেন নিচু জাতের হবে কেন? মানছি ওর টাকা পয়সা নেই, তাই বলে ও নিচু জাতের? এ কেমন মানসিকতা তোমার? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে সাহায্য করে দেব। যাও যাও তুমি এখান থেকে। কি হলো দেবেন, আমার বাড়িতে এই অসময়ে আবার চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু হয়েছে নাকি? বাবু, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি আসলে আপনার কাছে একটা কথা বলতে এসেছি। আমি আপনার চাকরিটা নিতে পারবো না বাবু। নিতে পারবে না মানে? কেন, কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? তাহলে আমাকে বলো, আমি তাকে দেখে নিচ্ছি। আসলে বাবু, এমন কিছুই নয়। আমি সেদিন আপনাকে সাহায্য করেছিলাম আপনাকে সম্মান করে। আমি কোনো পাওয়ার আশায় আপনাকে সাহায্য করিনি। এখন আপনি ভাবছেন আপনি আমার কাছে দেনা হয়ে গেছেন, সেই দেনা মিটিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে চাকরি দিচ্ছেন। তোমাকে এসব কথা কে বলেছে দেবেন? তোমাকে একটা কথা বলি, তোমার মন মানসিকতা আমার বেশ পছন্দ হয়েছে। এই গ্রামে তোমার মতো সৎ আরেকটা ছেলেও আমি দেখছি না। এবার তুমি বলো, আমি আমার সহায়ক হিসেবে একজন অসৎ মানুষকে কিভাবে নেই? হ্যাঁ, যদি আমি মনে করতাম যে আমি তোমার কাছে দেনা, তাহলে হয়তো তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করে দিতাম, আমি তোমার দেনার পরিশোধ করে দিতাম। কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে সম্মান করে তোমাকে চাকরি দিয়েছি, যেন তুমি পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারো। এবার তুমি বলো, এটা কি আমার অন্যায় হয়েছে? আপনার অন্যায় হবে কেন বাবু? ঠিক আছে, আমি মানলাম আপনি দেনা পরিশোধ করার জন্য আমাকে চাকরি দেননি, কিন্তু গ্রামের লোক সবাই তো এটাই ভাবছে। গ্রামের লোকদের কথা তুমি ভাবছো? ওই যে এতটা দিন তোমাকে সবাই এক ঘরে করে রেখেছিল, তখন তুমি গ্রামের লোকদের কথা ভাবনি? তুমি আর একটা কথা বাড়াবে না, আমি বলে দিলাম। আমার বাড়িতে তোমার সপরিবারে থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি আমার সহায়ক হিসেবে। তুমি তোমার পরিবার নিয়ে দ্রুত আমার বাড়িতে চলে এসো, যাও। দেবেন দাদা, আপনি আজ থেকে এই বাড়িতেই থাকবেন। আপনার যে কোনো প্রয়োজনে শুধু আমাকে ডাকবেন, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। একটা কথা কি জানেন দাদা, আপনাকে আমার বেশ পছন্দ। এই গ্রামের মধ্যে আপনার মতো সৎ মানুষ আমি আর দেখিনি। এভাবে বলো না সজল, তুমি আমার ছোট, তোমার থেকে এগুলো শুনলে লজ্জা লাগে। লজ্জা লাগার কিছু নেই দাদা, আপনাকে যা বলেছি আপনি কিন্তু সব শুনবেন। আচ্ছা দাদা, আপনি কি খেয়াল করেছেন কোনো কিছুর একটা শব্দ হচ্ছে? হ্যাঁ, আমিও কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি, কিছু ভাঙার শব্দের মতো মনে হচ্ছে। শব্দটা কোথায় হচ্ছে বলতো? ঘরের পেছনের দিকটা থেকেই মনে হয় আসছে। মনে হচ্ছে কেউ জানালা ভাঙছে। তাই তো, দেখি তো, চলো চলো, বাড়িতে চোর পড়লো কিনা, চলো। কে কোথায় আছো? বাবা, বেরিয়ে এসো, বাড়িতে চোর পড়েছে। এই ধরো ব্যাটাকে, ধরো ব্যাটাকে, ধরো। সজল, এদিকটা এসো। এই তো, এই তো পালালো, এই ধরে ফেলো। এ কি, এটা তো সিধুদা। আপনি এখানে কি করছেন এত রাতে? আপনি জানালা ভাঙছিলেন নাকি? আরে না 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 না,
আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের চোর চোর শব্দ শুনে এদিকে এসেছি। তাহলে তোমার হাতে এই হাতুড়ি কেন? সিধু, তুমি এত রাতে কি করছো এখানে? সত্যিটা বলো, না হলে গ্রামের লোক ডেকে তোমাকে আমি মার খাওয়াবো বলে রাখলাম। আসলে বাবু, আজকে থেকেই তো দেবেন আপনাদের বাড়িতে থাকা আরম্ভ করেছিল। দেবেন চাকরিটা পেয়েছে, আমি চাকরিটা পাইনি। এই ভেবে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম। ঠিক চুরি করতে নয়, আমি ভেবেছিলাম চুরি করে দেবেনের নাম দিয়ে দেব, তাহলে দেবেন ফেঁসে যাবে। দেবেন ফেঁসে গেলে দেবেনের চাকরিটা চলে যাবে, তারপর সেই চাকরিটা আপনি আমাকে দেবেন। ছি ছি, কি সব কাজ করো তুমি? ভাবছো কিভাবে তোমার মতো একজন অসৎ লোককে আমি আমার সহায়ক বানাবো? আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এমন করব না, আমাকে যেতে দিন। বাবু, দাদাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, আর একটা সুযোগ দিন না। ঠিক আছে, তোমার অনুরোধ রেখে সিধুকে আমি ক্ষমা করে দিলাম। আর কখনোই যেন আমার বাড়ির আশেপাশে ওকে আমি না দেখি, বলে দিলাম। মহেশপুর গ্রামে শীতের সকাল। দুই বুড়ো বুড়ি থাকতো। তাদের কোনো অভাব ছিল না। দুই ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারা দুইজন একা একা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। একদিন সকালবেলা দাদু বাগানে ফুল তুলছিল পূজার জন্য। এমন সময় সেখানে রমেশ এসে বলল, দাদু, ও দাদু, এই শীতে এত সকালে বেরিয়ে পড়েছো? সকাল সকাল উঠবো না তো বেলা দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়ে থাকবো নাকি? তাছাড়া শীত আর গ্রীষ্ম কি, সকালে উঠে কত কাজ থাকে, তাই না? আর সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জন্য অনেক ভালো, বুঝলি? আমাদের শরীরের জন্য অনেক ভালো। ওমা, ঘরে তো শুধু তুমি আর ঠাকুমা, এত কাজ কিসের তোমাদের বলো তো? ওরে বোকা, কাজের কি আর শেষ আছে রে? সকালে উঠে ফুল তোলা, তারপর বাজার করা, মুদি সদাইয়ের মাল আনা, বাগান পরিষ্কার করা, সে অনেক কাজ রে, অনেক কাজ। ও আচ্ছা, দাও, আজ না হয় আমি বাজার করে দিচ্ছি। না 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 না, বাজার করে দিচ্ছি বললেই তো আর হয় না। তোর ঠাকুমার আবার অনেক ফ্যাকরা। পুকুরের তাজা মাছ লাগবে, রাজ্যের সব শাক সবজি আলাদা আলাদা করে লাগবে, তার সাথে আবার ভালো মানের আটা ময়দা, তার সাথে আমলকি, লেবু, লঙ্কা, সে হরেক রকম জিনিস আনতে হবে রে, ফর্দ মিলিয়ে, বুঝলি? সে আমি অত শত বুঝে শুনে আনতে পারবো না, তবে আলু পেঁয়াজ রসুন আটা ময়দা তো আনতে পারবো, তাই না? না রে বাবু, তুই যা, আমাকেই যেতে হবে বাজারে। আচ্ছা, আমি তো যাবই বাজারে। যদি তোমার সাথে দেখা হয় তাহলে বাজারের থলিগুলো এসে বাড়ি পৌঁছে দিয়ে যাব, কেমন? আচ্ছা, সেই ভালো। এই বলে সে পুজোর ফুলগুলো নিয়ে ঘরের ভেতর গেল এবং দাদু তার বউয়ের হাতে ফুলের থালিটা দিল আর বলল, এই নাও তোমার পূজার ফুল, দূর্বা ও তুলসী পাতাও রেখেছি আলাদা আলাদা করে। তা বেশ করেছো, এবার বসো, আমি চা আর টোস্ট বিস্কুট করে দিচ্ছি, আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। খুব খুব করে কেসে যাচ্ছ দুদিন ধরে, এরপর না আবার বুকে কাশ জমে যায়। ও কিছু না বউ, শীতকালে প্রতি বছর তো হালকা কাশি হয়, ও আবার ঠিক হয়ে যাবে। দাও, চা দাও তো দেখি। এরপর দাদু ও দিদা চা নিয়ে বারান্দায় বসলো আর বলল, এবারে বলো, বাজার থেকে কি আনতে হবে? আজ না হয় বাজারে নাই গেলে, শরীরটা যেহেতু ভালো নেই, আজ না হয় বিশ্রামই করো। আরে না না, শরীর ঠিক আছে, তুমি ফুর্তিটা দাও, আমি সব হিসেব করে নিয়ে আসবো। দাও দাও। আচ্ছা দাঁড়াও। এই নাও। আচ্ছা,
আমি এখন গেলাম গো। এই বলে সে বাজারের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই সে বাজারে পৌঁছে গেল। তাকে দেখে এক সবজিওয়ালা বলে উঠল, দাদু, ও দাদু, আজ মোচা নেবে না? ভালো কাঁচকলার মোচা আছে গো। না রে বাপু না, এখন মোচা নিয়ে গেলে বুড়ির তো কাটতে কাটতে সময় চলে যাবে। ও, তাহলে একটা লাউ দিয়ে দিচ্ছি, ভালো কচি লাউ, চিংড়ি দিয়ে লাউ চিংড়ি খাবে, বুঝলে? না 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 না, লাউ চিংড়ি নয়, তা দিয়ে দাও, বড়ি দিয়ে লাউ খাবো, লাউ বড়ি। দুটো বেগুন নিয়ে যাও দাদু, শীতে খেয়ে দেখবে পুরা মাখন একেবারে, একটাও বীজ খুঁজে পাবে না। দিয়ে যাও। ও হ্যাঁ হ্যাঁ, তা বেগুন পোড়া তো বুড়ি খুব ভালোই খায়। তবে তবে আর কি, একটু কম দামেই না হয় দিয়ে দেব। তুমি কাল এসে বলবে কেমন বেগুনগুলো। বেগুন পোড়া তো মন্দ নয়, তবে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সে সবও তো লাগবে নাকি? শুধু শুধু তো আর বেগুন পোড়া খাওয়া যায় না। সব দিচ্ছি গো দাদু, সব দিচ্ছি, তুমি ব্যাগ দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি গো। এই না 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 না, বেশি কিছু দিস না, ভারী যেন না হয়ে যায়। আমি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবো না, আবার ময়দাও নিয়ে যেতে হবে। ও মা, কি আর দিলাম, বেশি কিছু দিচ্ছি না তো। তবে হ্যাঁ, টমেটো গুলো কিন্তু ভালো এনেছি, কি লাল টুকটুকে দেখছো। এই টমেটো চাটনি না হলে কি চলে দাদু? দাদু নেবে নাকি? আর না হে বাবু, আজ টমেটো লাগবে না। কেন দাদু, ঠাকুমা চাটনি খায় না নাকি? না, খায়, ভালোই খায়, কিন্তু তার জন্য তো আবার খেজুর, আমসত্ত্ব, খেজুরের গুড় এগুলো নিতে হবে। সে আর চিন্তা কি, ওই দোকানেই সব পাবে, দাঁড়াও আমি বলে দিচ্ছি। ও ভাই, এই যে দাদুর মালপত্রগুলো দিয়ে দাও তো। আর দাদু তুমি টুলে বসো, সব আমি গুছিয়ে দিচ্ছি, কেমন? কোনো চিন্তা করো না। না না না, বসবো কেন, আমি নিজেই ফলের দোকান থেকে সবকিছু বুঝে শুনে নেব। এই বলে দাদু গেল ফলের দোকানে। তখন ফলওয়ালা বলল, সব দিয়ে দিয়েছি দাদু, আর কি লাগবে বলুন। না না না, আর কিচ্ছু লাগবে না, ব্যাগ তো ভরেই গেল, মুদির দোকান থেকে জিনিসপত্র নেব। দাদু, এত ভালো কমলা লেবু নেবেন না, দেখুন না কি মিষ্টি, একদমই মিষ্টি। না না, দেখেই বোঝা যাচ্ছে কি রকম মিষ্টি। এবছর কমলা লেবু অনেক ভালো উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো বলছি নিয়ে যান গোটা চারেক, এমন কম দামে পরে কিন্তু আর পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। দাদুর কথা শুনে ফলওয়ালা কমলা লেবু আর কিছু কলা দিতে গেল। ওই দিকে দাদু বলে উঠল, আরে রে 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 রে, কলা লাগবে না, কলা দিও না তুমি। বেশি না দাদু, 4টে মাত্র দিলাম, হিসেবে সুবিধার জন্য। যা, ব্যাগ তো সবজি আর ফলের ব্যাগে ভরে গেল, ওদিকে মুদির দোকানেও এক ব্যাগ জিনিসপত্র হবে, আলু পেঁয়াজও তো অন্য ব্যাগে, একা নেব কি করে এগুলো? এমন সময় রমেশ এসে বলল, এই যে দাদু, তোমার ময়দার এবং আটার ব্যাগ মুদি দোকানদার আমার কাছে দিয়ে দিল। বাঁচালি রে বাপ, ভাগ্যিস তুই এসেছিস, অনেক ভালো করেছিস, না হলে তো আমি এতগুলো ব্যাগ নিয়ে যেতেই পারতাম না রে। আর কোথায় কি আছে বলো আমাকে, আমি গিয়ে সব নিয়ে আসছি, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব। সত্যি রে রমেশ, আমার দরকারের সময় তুই ঠিক এসে হাজির হোস। রোজ কি করিস বল তো বাজারে, আমাকে বল। আরে দাদু, তুমি জানো না, আমি পড়াশোনার পাশাপাশি রহিম দাদুর মুদির দোকানে হিসাব দেখি। বাজারে মুদি দোকানদারদের পাইকারিতে ময়দা, চাল, গম দেয় তো, সেগুলোর হিসাব নিকাশ করে দেই, তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাই। খুব ভালো রে,
তোর বাবা ভালো আছে তো? হ্যাঁ, সে ভালো আছে। বাবাও মাঝে মাঝে রহিম দাদুর মুদির দোকানে কাজ দেখাশোনা করে। তুমি কি আগে স্কুলের মাস্টার ছিলে? বাবার কাছে শুনেছি আমি কিন্তু। হ্যাঁ, সে তো বহুকাল আগে। রিটায়ার্ড করেছি আজ অনেক বছর হলো রে। ও আচ্ছা, তাহলে এখন চলো, তোমাকে বাড়ি পৌঁছে দেই। এরপর তারা বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌঁছে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? আরে এই তো আমি, চলে এসেছো বাজার থেকে? দিদা বাজারের ব্যাগগুলো দেখে বলল, ও মা, কত বাজার করে এনেছো গো! এত কিছু দুজন মানুষ কখন খাবো? কাল সকাল হলে তো আবারও বাজারে ছুটবে। ঠিকই বলেছ, আজ একটু বেশি বাজার হয়ে গেছে। আসলে সবজিওয়ালা, ফলওয়ালা, মুদি দোকানদার দাদু দাদু বলে এত জোরাজোরি করে, আর না বলতে পারি না গো। ভাগ্যিস ওই রমেশ ছিল, ওই সব বাড়ি পৌঁছে দিয়ে গেল। হ্যাঁ, অনেক ভালোই হয়েছে। ছেলেটা খুব ভালো। একদিন তোর মা বোন এসেও গল্প করে গেল। ভারী মিষ্টি মেয়েটা। হ্যাঁ, বলছি কি, ওদের একদিন ডেকে খাওয়ালে হয় না? আমার মনের কথাটাই তুমি বললে গো। একদিন ওদেরকে ডাকো, আমি ভালো মন্দ সব রান্না করে খাওয়াবো। রমেশ বাড়ি ঢুকি দেখে ওর বোন বাড়ির বারান্দায় বসে আছে। রমেশকে দেখে উমা বলে উঠল, এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে আমি বসে আছি। আমার কি কোনো কাজ নেই নাকি? ওরে আমার পাকা বুড়ি, আবার পাকা পাকা কথা বলছিস। তুই একদম বেশি কথা বলবি না দাদা, তাহলে তোকে একটা কথা বলতাম সেটাও বলবো না। আবার রাগ দেখানো হচ্ছে। সে কি বলবি বলতো? বলবো না, বলবো না, বলবো না। আরে তোর সাথে। আচ্ছা আচ্ছা বাবা, তা বলছি মা কোথায়? মায়ের তো তোকে একটা কথা বলতে বলেছে, সেটাই তোকে বলবো না। ওরে পাকা বুড়ি, রাগ না করে এবার বল দেখি। মা তোকে স্নান করতে নিতে বলেছে। মা একটু বাইরে গিয়েছে, এসে খাবার দেবে বলেছে। ও আচ্ছা। জানিস দাদা, আজ মা কি বানিয়েছে? না তো, বল। গরম গরম ফুলকো ফুলকো রুটি করেছে, আর কিছু সবজি করেছে। কি যে খেতে লাগছে দাদা! তুই আর তোর রুটি, এত রুটি পছন্দ তোর, তুই 3 বেলা রুটি খেয়েও থাকতে পারবি চাইলে, তাই না? হ্যাঁ দাদা, আর তোর আসতে এত দেরি হলো যে? আজ দাদুর সাথে দেখা হয়েছিল। ওই যে যার বাড়িতে খুব সুন্দর ফুলের বাগান আছে না, উনার বাজারটা বাড়িতে দিয়ে আসলাম, এজন্যই দেরি হলো। ও, ওই ভালো দাদুটা? অনেক গল্প করেছিলাম একদিন। ঠাকুমাও বেশ ভালো, তবে আমাকে খুকি বললি, ওটা আমার মোটেও ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আর পাকামি করতে হবে না। যাই, আমি গোসলটা সেরে আসি। এরপর একদিন সকালে দাদু আবারও বাজারে গেল। দাদু, কি দেবা? 2 কেজি আটা দাও দেখিনি, ভালো আটা দিও, কেমন? আচ্ছা দাদু, ঠিক আছে। এরই মধ্যে রমেশের সাথে দাদুর আবারও দেখা। তখন রমেশ বলে উঠল, ও দাদু, তুমি এখানে? তুই বাপু এইখানে কি করছিস? আরে দাদু, তোমাকে বললাম না কাল আমি এখানে কাজ করেছি। ও দাদু, তোমার সব বাজার করা হয়ে গেছে কি? হ্যাঁ বাপু, হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলো বাজারগুলো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোর সাথে আমার একটু দরকার আছে। কি দরকার দাদু? শোন, কাল তো শুক্রবার, তোদের দুজনেরই তো স্কুল বন্ধ। তোর বোন উমা আর তুই দুজনে চলে আসিস আমার বাড়িতে, কেমন? আমাদের বাড়িতে এসে 2 মুঠো খেয়ে নিস। আচ্ছা গো দাদু, ঠিক আছে।
সন্ধেবেলায়। গিন্নি, বাঁচালে, এই সন্ধ্যাবেলায় চা না হলে কি আর চলে? হ্যাঁ, এই জন্যই তো জানিয়ে এলাম। ও, আর শোনো, ওই ওমা নাকি রুটি অনেক পছন্দ করে। কাল তুমি বেশ অনেক করে রুটি বানিও, কেমন? ঠিক আছে, ঠিক আছে, রুটির সাথে সবজি আর মাংসও রান্না করব, কেমন? আচ্ছা। পরের দিন। কি মজা, কি মজা, আজ আমার নিমন্ত্রণ। এই যে, একদম হ্যাংলামি করবি না, বলে দিলাম। তুই এমন কথা বলতে পারলি দাদা? আমি তোর সাথে আর কথাই বলবো না। রুটি দেখলেই তোর খাই খাই শুরু হয়ে যায়। দাদু ঠাকুমার সামনে অমন করলে ওরা কি ভাববে বলতো? কি আর ভাববে? কিছুই ভাববে না। সবাই তোর মতো পচা নাকি? তুই সব সময় আমার দোষ দেখিস। না 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 না, তোর কোনো দোষ থাকতেই পারে না। আবার তুই এমন বলছিস? আমি যাবই না তোর সাথে। ভালোই হবে, আমি একা একাই সব রুটি খাবো। কালী দাদু অনেক আটা কিনেছে। উফ, রুটি খেতে আমি খুব ভালোবাসি। তুই যে একটু আগেই বললি নিমন্ত্রণ খেতে যাবি না। সে তো আমি এমনি বলেছি, আগে নিমন্ত্রণ খেয়ে আসি, তারপর তোর সাথে আড়ি করবো। এখন চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। এই বলি তারা দুজন গেল দাদুদের বাড়িতে। দাদু, ও দাদু, দিদা, ও দিদা, আমি চলে এসেছি। কই গো তোমরা? তোরা চলে এসেছিস? আয়, ভেতরে আয়। এই যে দাদু, আমরা এসে গেছি। সে সকাল থেকে যে আমার কি আনন্দ হচ্ছে, তা কি আর বলবো তোমায়। তাই তো সকালে উঠে স্নান করে নিয়েছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন একটু থামো তো। তুই থাম তো দাদা, তুই কিচ্ছু জানিস না। দেখছিস না দাদু ঠাকুমা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে গো দাদু তোমাদের? আমি এসেছি বলে তোমরা খুশি হওনি? আরে না না, আমরা খুব খুশি হয়েছি। মোটেও না। খুশি যখন হয়েছো তো হাসছো না কেন? আমাকে তুমি একটু ভালোবাসো না। তোমাদের সাথেও আরই আমার। এবার আমি পুরোপুরি কাঁদবো। বলো না, বলো না, কি হয়েছে তোমাদের? না না দিদি ভাই, কেঁদো না, কেঁদো না। তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। আমাদেরও নাতি আছে, ওর সাথে অনেক দিন দেখা হয়নি। আসলে সকাল থেকেই তার কথা খুব মনে পড়ছিল। ও দাদু, তুমি মন খারাপ করো না, আমরাও তো তোমার নাতনি, বলো। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস তুই। তোরা দুজনে যে আমাদের কত খেয়াল রাখিস। তোরা আমাদের আরেক নাতি নাতনি। এরই মধ্যে রমেশ বলে উঠল, এই যা, আমি একদমই ভুলে গেছি। সকালে আমার সাথে পিয়নদার দেখা হয়েছিল। সে তোমার একটা চিঠি দিল আমার হাতে। এই নাও তোমার চিঠি। চিঠি খুলে দাদু পড়তে লাগলো। এরপর সে বলে উঠল, গিন্নি, ও গিন্নি, এই দেখো কার চিঠি, দেখে যাও। কি হয়েছে? কি কি হয়েছে বলবে তো? চিঠিটা কার? 2 সপ্তাহ পর আমাদের নাতি আসছে গো গিন্নি। ও মা, তাই নাকি? এ তো মহা খুশির খবর। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের মন খারাপের কথা ঠিকই বুঝে গেছে। কি মজা, কি মজা। আজ তোমাদের মন খারাপ নেই তো? না না না, আর কোনো মন খারাপ নেই দিদি ভাই। আজ যে আনন্দের দিন। হ্যাঁ, কিন্তু আমার মন খারাপ। তোমাদের নাতিকে পেয়ে আমাকে পড়ে যাবে না তো? সত্যি বলছো ঠাকুমা? তুমি খুব ভালো জানো। এবারে কিন্তু আমার খুব খিদে পেয়েছে। আমাকে খেতে দেবে না? হ্যাঁ, চল তাহলে তোদের সবাইকে এক্ষুনি খেতে দিই। হ্যাঁ,
ও তো রুটি খেতে পারলেই খুশি। হ্যাঁ, আজ আমি অনেক রুটি খাবো, তোর ভাগেরটাও খাবো।